আমরা বাংলাদেশ থেকে দুবাইয়ে পৌঁছে গিয়েছি। প্লেন থেকে নামতেছি দুবাই এয়ারপোর্টে। হ্যালো ভিউয়ার্স, এমপি ট্রাভেলার থেকে আমি মিন্টু পাল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সঙ্গেই থাকুন। আপনারা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অথবা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি এখন অলরেডি আমেরিকাতে আছি। আমরা আজকে যে ভিডিও দেখাতে চলেছি সেটা হচ্ছে দুবাই থেকে আমরা কিভাবে আমেরিকাতে এলাম সেই জার্নিটা। এর মধ্যে অনেক কিছু থাকবে। তো তার আগে আমি বলে নিতে চাই, আমরা F4 ভিসাতে আমেরিকাতে এসেছি। যারা F4 রিলেটেড কোনো ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে F4 রিলেটেড অনেক ভিডিও আছে। আমি আরও F4 রিলেটেড নতুন নতুন আপডেট পেলেই সেই নিয়ে নিউজ এবং ভিডিও তৈরি করব, আপনারা সঙ্গেই থাকবেন। আজকে যে ভিডিও আমি দেখাতে চলেছি সেটা হলো আমরা কিভাবে দুবাই থেকে যে ট্রানজিট ছিল আমাদের 4.5 ঘন্টা, সেই ট্রানজিটটা পার করে কিভাবে আমরা আবার ইউএসের প্লেনে উঠলাম, সেই বিষয়ে কিভাবে কোথায় যেতে হবে, কি করতে হবে, এইসব বিষয়ে আজকে ভিডিও থাকবে। অলরেডি আমরা প্লেন থেকে নেমে আমরা জাস্ট অল্প একটু এগোচ্ছি। এগোনোর পরে আপনারা অনেকেই জানেন এয়ারপোর্টের মধ্যে গাড়ি থাকে একটা ফ্রি সার্ভিস দেওয়ার জন্য। এই ফ্রি সার্ভিসটা কিভাবে পেতে হয় সেইটা সম্বন্ধে আমি বলবো। আমরা সেই ফ্রি সার্ভিস গাড়িতে চেপে গিয়েছি। আপনাদের সঙ্গে যদি 2 বছরের নিচে কোনো বাচ্চা থাকে আর যদি বয়স্ক মানুষ থাকে যাদের বয়স 65-র উপরে, তারা এই ধরনেরগুলো গাড়ি দেখলে তারা যদি হেল্প চান তাহলে অবশ্যই তারা হেল্প করবে যদি গাড়ি ফাঁকা থাকে। তো আমাদের 2 বছরের নিচে বাচ্চা ছিল তাই আমরা হেল্প চেয়েছিলাম। তাই এয়ারপোর্টে নামার পরে আমাদেরকে নিয়ে ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে গিয়েছিল। ইমিগ্রেশনে ভিডিও করা যায় না তাই করতে পারিনি। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা ঢুকে পড়েছি এয়ার ট্রেনে। যেহেতু দুবাই এয়ারপোর্ট অনেক বড় এয়ারপোর্ট, আমরা টার্মিনাল 1 থেকে টার্মিনাল 3-তে যাচ্ছি। তাই এই 3-তে যাওয়ার জন্যে বাসও আছে, ট্রেনও আছে। তো আমরা ট্রেনেই আমাদের যে দিক নির্দেশনা ছিল সেটা ট্রেনের দিকেই ছিল। তাই আমরা ট্রেনে চেপে গিয়েছি এবং আমরা ট্রেনে করে টার্মিনাল 3-তে যাচ্ছি। ট্রেন থেমে গিয়েছে, আমরা টার্মিনাল 3-তে অলরেডি চলে এসেছি। দুবাই এয়ারপোর্ট অনেক বড় একটা এয়ারপোর্ট, অনেক সুন্দর এয়ারপোর্ট। যদিও আমাদের ট্রানজিটটা অনেক কম ছিল তাই আমরা ওইভাবে পুরোটা ঘুরতে বা দেখাতে পারবো না হয়তো আপনাদের। দুবাই এয়ারপোর্টে এসে আপনি ফ্রিতে কিভাবে খাবার খাবেন সেই বিষয়ে আমি আপনাদের একটি তথ্য দেব। আপনারা অবশ্যই জানেন যে এয়ারপোর্টে খাবারের দাম প্রচুর। তো অলরেডি আমরা দুবাই এয়ারপোর্টে একটা ইন্টারন্যাশনাল লাউঞ্জে ঢুকে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই টেবিলে বসে আছে খাবার নিয়ে বা খাবার নিয়ে আসছে। প্রচুর জায়গা আছে, রেস্ট করতে পারবেন, আপনি ওয়াশরুমে যেতে পারবেন, গোসল করতে পারবেন। বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, কেউ যদি হার্ড ড্রিঙ্কস করতে চান সেটারও ব্যবস্থা আছে। অবশ্যই বুঝতে পারছেন হার্ড ড্রিঙ্কসের অর্থ অ্যালকোহল বা যেটা মদ্য বলে, মদ্যপানও যদি আপনি করতে চান সেই ব্যবস্থাও আছে। তো বিশাল একটি লাউঞ্জ। আপনি দুবাই এয়ারপোর্টে মিনিমাম 5 থেকে 7টা এয়ার লাউঞ্জ পেয়ে যাবেন। তো এয়ার লাউঞ্জে ইউজ করার যে সিস্টেমটা, আমি সেই সিস্টেমটা এই এয়ার লাউঞ্জের ভিডিও দিয়েই একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেব, বা আমার বাংলাদেশ এবং মালয়েশিয়ার এয়ার লাউঞ্জ কীভাবে ইউজ করতে হয় সেই ধরনের একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। তারপরেও আমি এই ভিডিওতে অল্প একটু আপনাদের যে ধারণাটা সেই ধারণাটা দিয়ে দিচ্ছি। এই এয়ারপোর্ট লাউঞ্জ ইউজ করতে হলে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট লাউঞ্জের মধ্যে ওয়াশরুম। আমরা ওয়াশরুম আপনাদের দেখাচ্ছি। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, এটা মূলত জেন্টস ওয়াশরুম। এই ওয়াশরুমে সব কিছুই আছে। তো ওয়াশরুম থেকে বেরোলাম, এতে লেডিস ওয়াশরুম আর ওয়াশরুমের পাশেই
আপনার এইভাবে চেয়ার রাখা আছে, আপনি যত সময়, অনেকের 5 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত ট্রানজিট থাকে, তারা এখানে অনায়াসে এসে মিনিমাম 4 ঘন্টা আপনারা রেস্ট নিতে পারবেন। বিভিন্ন ধরনের খাবার সাজানো আছে, ম্যাগাজিন আছে, ড্রিঙ্কস আছে, সব কিছু আপনারা ট্রাই করতে পারবেন। কোনো পয়সা লাগবে না, টোটালি ফ্রিতে। আপনি এয়ারপোর্টে যদি একটা স্যান্ডউইচ বা একটা বার্গার নিতে যান, আপনার মিনিমাম $10 লাগবে। একটা বার্গারে আপনার হয়তো পেট ভরবে না, তারপরে আপনার কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, ড্রিঙ্কস, পানি খেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর খাবার সাজানো আছে, যত ইচ্ছা তত খান, বুফে সিস্টেমে, কোনো পয়সা লাগবে না। এর জন্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, বাংলাদেশ থেকে আসার সময় আপনি অবশ্যই একটি ভালো ব্যাংকের ক্রেডিট কার্ড আপনি নিয়ে আসবেন। সেই ক্রেডিট কার্ড দিয়ে আপনি এই ফ্যাসিলিটিসগুলো টোটালি ফ্রিতে পাবেন। এই নিয়ে আমি আরও একটি ভিডিও বানাবো, আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। খুব তাড়াতাড়ি 2-1 সপ্তাহের মধ্যেই এই রিলেটেড একটি ভিডিও বানিয়ে দেব। আপনার সঙ্গে যদি আরও 2টা বাচ্চা থাকে, আপনি স্বামী স্ত্রী 2 জন, টোটাল 4 জন একটি কার্ডে অবশ্যই চলে আসতে পারবেন। শুধু 4 জন না, কোনো ব্যাংক 4 জন, 6 জন, 8 জন, 10 জন, 12 জন পর্যন্ত এই ধরনের সুবিধা দিয়ে থাকে। তো আমার যে কার্ডটি ছিল সেই কার্ডে আমার 10টি সুবিধা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু সুন্দর খাবার। তো এই খাবারগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখানে বিরিয়ানি আছে, যেটা দুবাইয়ের খুব নামকরা বিরিয়ানি, বার্গার, বিভিন্ন ধরনের খাবার, মিষ্টি জাতীয় খাবার, সব কিছু আপনারা ট্রাই করতে পারবেন যত ইচ্ছা। তো আপনি একসঙ্গে 10 জন মানুষও আসতে পারবেন। তো আমার যে কার্ডটা ছিল, আমি একসঙ্গে 10 জনকে নিয়ে আসতে পারতাম। 2 বছরের নিচে বাচ্চারা এই 10 জনের ভিতরে পড়বে না। তো সেই ক্ষেত্রে আপনারা 10 জন মানুষ নিয়ে আসতে পারবেন। যদি 2-3টে ফ্যামিলি আসেন, একসঙ্গে 2-3টে ফ্যামিলিও আসবেন, এবং কিভাবে আসবেন সেই নিয়ে অবশ্যই একটি ভিডিও থাকবে, আপনারা সেটা দেখে নিন। তা আমরা এখানে খাবার, আপনি দেখতে পাচ্ছেন পিছনে, এটি একটি বার, হার্ড ড্রিঙ্কস বার। বিভিন্ন ধরনের হার্ড ড্রিঙ্কস আছে। আপনারা যদি চান অবশ্যই ট্রাই করতে পারেন। ওখানে পিনাট ছিল বিভিন্ন ধরনের, আমি সেইগুলো কিছু নিয়ে এসেছি। তো এইরকম প্রচুর খাবার সাজানো থাকে। আপনি সময় নিয়ে বসে রিল্যাক্স করে খাবার খেতে পারেন, একটু ঘুমিয়ে নিতে পারেন নিঃসন্দেহে। আর আপনার যদি 2 বছরের নিচে যদি বাচ্চা থাকে, তাহলে আনলিমিটেড সময় আপনি ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর 2 বছরের নিচে যদি কোনো বাচ্চা না থাকে, সেই ক্ষেত্রে 3 ঘন্টা থেকে 6 ঘন্টা এক একটি কার্ডের এক এক ধরনের টাইম বেঁধে দেওয়া থাকে। তো সেই হিসাবে আপনি 3 থেকে 6 ঘন্টা আপনি এক্সপেন্ড করতে পারবেন এই লাউঞ্জে। এখানে বিভিন্ন ধরনের লাউঞ্জ আছে। আপনার ওই যে কার্ড, সেই কার্ডে যেই লাউঞ্জ ইউজ করা যাবে সেইগুলো অ্যাপসে আপনি দেখতে পারবেন যে এই লাউঞ্জ ইউজ করা যাবে। আপনার যেইটা পছন্দ সেই লাউঞ্জে আপনি অ্যাক্সেস নিতে পারবেন, অর্থাৎ উপভোগ করতে পারবেন। আমাদের লাউঞ্জ ইউজ করা শেষ, আমরা বেরোয়ে গেছি। এর আগে বলে রাখি, আপনি যখন দুবাই এয়ারপোর্টে নামবেন, বাংলাদেশ থেকে প্লেনে নামার পরেই গেট থেকে বেরোয়েই আপনি বড় টিভি স্ক্রিন দেখবেন। যদিও ওইটি আমার ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু আমাদের হেল্পের জন্য ওই গাড়ি দিয়েছিল, আমি গাড়ি রানিং থাকা অবস্থায় আমি ভিডিওটা করতে পারিনি। ওই জায়গায় আপনি অবশ্যই দেখে নেবেন আপনার পরবর্তী ফ্লাইট কত নম্বর প্ল্যাটফর্ম এবং কত নম্বর গেটে। তো সেই হিসাব করে আপনাকে এগোতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে, সাইন দেওয়া আছে। আপনি নিঃসন্দেহে সেই জায়গায় পৌঁছায় যাবেন। এর জন্যে কোনো সমস্যা হবে না, কারো কাছে আপনাকে শুনতেও হবে না, বলতেও হবে না আপনি কত নম্বর প্ল্যাটফর্মে যেতে চান এবং আপনি কোন গেটে যেতে চান। ফার্স্টে লেখা থাকবে আপনি কোন প্ল্যাটফর্মে যেতে চাচ্ছেন, অর্থাৎ যদি আপনার এয়ারপোর্ট যদি আপনি
3তে বা 1-এ নামবেন যদি আপনার নেক্সট ফ্লাইট লেখা থাকে 3 এবং গেট নাম্বার লেখা থাকে, আমাদের যেমন গেট নাম্বার ছিল 23, তো আপনার ফার্স্টে এয়ারপোর্ট 3তে যেতে হবে। এবার 3তে টার্মিনাল 3 আপনার দিক নির্দেশনা থাকবে, আপনি সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনি ফার্স্টে টার্মিনাল 3তে পৌঁছায় যাবেন। যখন আপনি টার্মিনাল 3তে পৌঁছায় যাবেন তখন আপনার দিক নির্দেশনা চলে আসবে আপনি কত নাম্বার গেটে যেতে চান। আপনার সেই গেটগুলো ওখানে সাইনবোর্ডে দেওয়া থাকবে, টিভি মনিটরে দেওয়া থাকবে, সব জায়গায় দেওয়া থাকবে। দেখা থাকবে এরকম যে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এই রকমভাবে দিক নির্দেশনা দেওয়া থাকবে। আপনার যেই গেট নাম্বার থাকবে আপনি সেই গেট নাম্বারটা ফলো করবেন এবং সেই দিকে আগাতে থাকবেন এবং প্রতি 100 গজ যেতে যেতেই জাস্ট 20 কদম 25 কদম হাঁটলে আপনি আর একটা সাইনবোর্ড পাবেন, সেই সাইনবোর্ডে আবার দিক নির্দেশনা থাকবে যে আপনি ঠিকঠাক যাচ্ছেন কি না। ঠিক ওইভাবে সাইনবোর্ড দেখতে দেখতে সুন্দরভাবে কখন আপনি আপনার দিক নির্দেশনায় পৌঁছায় গিয়েছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তো আপনি দেখতে পাচ্ছেন মাথার উপরে এই ধরনের দিক নির্দেশনা ছিল, সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনি চলে যাবেন। তো আমাদের দিক নির্দেশনা ছিল C-23, সম্ভবত আমার অনেকটাই মনে আছে। তো আমরা ঠিক ওইভাবে আগাচ্ছি, আমি সামনে দেখতে পাচ্ছি যে আমাদের দিক নির্দেশনাটা সামনে আছে, তাই আমরা সুন্দরভাবে আশেপাশের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর সৌন্দর্য উপভোগ করতে করতে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোচ্ছি। তবে সবথেকে ভালো হয় যেটা, আমি তো এর আগে কখনো দুবাই আসিনি, আপনারা যদি এসে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি কেউ না এসে থাকেন, আমি যেটা করেছিলাম সেটা হলো আমি ফার্স্ট বাংলাদেশ থেকে নেমে ইমিগ্রেশন কমপ্লিট করে আমি আমার যে গেট নাম্বার ছিল সেই গেট নাম্বারটা আগে ফলো করেছি এবং সেই গেটে আমি আগে পৌঁছে গিয়েছি। গেটে পৌঁছাতে আমার সময় লেগেছিল প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। এই 40-45 বা 1 ঘন্টার মতো সময় লাগে আপনার ওই প্ল্যাটফর্ম এবং সেই গেট পর্যন্ত পৌঁছাতে। আপনি আপনার গেট পর্যন্ত পৌঁছানোর পরে আপনি যখন বুঝে গেলেন যে আপনার গেট আপনি পৌঁছে গিয়েছেন, তারপরে আপনি নিঃসন্দেহে খুব আনন্দের সাথে কোনো রকম টেনশনবিহীন আপনি সুন্দরভাবে ঘুরবেন, তাতে আপনার আরও ভালো লাগবে। কিন্তু আপনি যদি আগে ঘোরেন আর পরে গেট নাম্বারটা খোঁজেন, হয়তো অনেক সময় আপনার ওইটা খুঁজে পেতে দেরি হয়ে যেতে পারে, হয়তো বিশাল বড় যেহেতু এয়ারপোর্ট হয়তো অন্য কোথাও চলে যেতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার ফ্লাইটের সমস্যা হতে পারে। তাই আমি বলবো আমার সাজেশন যেটা, সেটা আগে আপনার গেট নাম্বারের কাছে যান, তারপরে আপনি ঘুরে বেড়ান, দেখেন, লাউঞ্জে যান, আপনি খাবার উপভোগ করেন। তো ঠিক এইভাবেই। তো অবশ্যই আপনারা একটা ব্যাংকের কার্ড, ক্রেডিট কার্ড করে নিয়ে আসবেন যাতে ওই ধরনের সুবিধা পেতে পারেন। তা না হলে এয়ারপোর্টে যে খাবারের দাম আপনি হিসাব করতে গেলে তখন আর আপনার খাবার কিনা হবে না। হয়তো বাচ্চাদের জন্য কিনবেন, নিজেদের জন্য কিনতে গেলে তখন হিসাব করতে হবে, এই জিনিসটা কিনতেছি একটা বার্গার 1000 টাকা, 1200 টাকা, সামান্য একটা বার্গার, একটা কোল্ড ড্রিঙ্কস 500 টাকা, একটা পানির বোতল 300 টাকা। সম্ভব হবে না তখন কিনা। না ঠিক আছে, আর 3 ঘন্টা 5 ঘন্টা পরে প্লেনের মধ্যে ঢুকবো, তখন তো খাবার দেবে, সেই সময় খেয়ে নেবো। কিন্তু আপনার খিদেতে কষ্ট করতেছেন, আপনি এক কাপ চা বা কফি খেলে আপনার মাথা ব্যথা কমতো বা ফ্রেশ লাগতো, একটা কফির দাম 700-800 টাকা, আপনি চিন্তা করে আর খাবেন না। বা আপনি একা খাবেন, আপনার সঙ্গে আরও 3 জন আছে, তাদের দেবেন না। আর যদি তাদের দিতে যান তাহলে আপনি শুধু কফিতেই চলে যাবে 3000 টাকা 4000 টাকা, আপনি তখন ওই দিকে আগাবেন না। তো এই জন্য অবশ্যই একটি কার্ড করে নিয়ে আসবেন, সেই কার্ডে আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং কার্ডের জন্য কোনো পয়সা দিতে হবে না, কোনো পয়সাবিহীন ফ্রিতে কার্ড পাবেন এবং ফ্রিতে খাবার উপভোগ করবেন এবং কার্ডের জন্য সারা বছরে কোনো চার্জ দিতে হবে না। সব বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়ে দেব। এরপরে আমরা সামনের দিকে এগোচ্ছি আমাদের টার্মিনাল
এবং আমাদের যে গেট নাম্বার সেই গেট নাম্বারের কাছাকাছি আমরা অলরেডি পৌঁছে গিয়েছি, যদিও আমি আগেই দেখে গিয়েছিলাম। সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে। আমাদের কাছে 2টা ট্রলি লাগেজ ছিল। তো ওনারা বলল, আপনারা কি এই 2টা ট্রলি লাগেজ, যেহেতু আপনাদের টানতে কষ্ট হচ্ছে, বাচ্চা আছে সঙ্গে, আপনারা কি এটা প্লেনের কার্গোতে দিতে চান? তো আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। ওনারা বললো, আপনি যদি দিয়ে দেন তাহলে আপনি নিউ ইয়র্কে আপনার অন্যান্য লাগেজের সঙ্গে এটা পেয়ে যাবেন, এতে কোনো সমস্যা হবে না। তা আমরা যখন বললাম ঠিক আছে, তখন ওনারা ওইটা লাগেজটা নিল এবং লাগেজে একটি স্টিকার লাগিয়ে দিল এবং আমাদের কাছে একটি স্টিকার দিয়ে দিল যে ডকুমেন্ট হিসাবে আপনি যদি লাগেজ কখনো হারিয়ে যায় তো এই স্টিকারটা আপনাদের প্রমাণস্বরূপ কাছে থাকলো। এবার প্লেনে ঢোকার আগে ফাইনাল চেকিং, এই চেকিংয়ে আমাদের যে ট্রলি লাগেজ সব কিছু খুলে তারা চেক করে আমাদের ছেড়ে দিল। এই যে 2টো লাগেজ ঠিক প্লেনে ওঠার আগ মুহূর্তে ওই সামনে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, সেই সিকিউরিটি আমাদের কাছ থেকে লাগেজ নিয়ে নিল, নিয়ে তারা কার্গোতে ঢুকিয়ে দিল। আর আমরা হাতে যে ব্যাগ ছিল, ছোটো ব্যাগ, সেই ব্যাগ নিয়ে আমরা প্লেনের মধ্যে চলে এলাম। আপনাদের বলে রাখি, যদি 2 বছরের নিচে বাচ্চা থাকে তাহলে সাধারণত একদম সামনের যে সিটটা থাকে বিজনেস ক্লাসের পাশে, সেই সিটগুলোই সাধারণত দিয়ে থাকে। সেই সিট অর্থাৎ লেগ স্পেস সিট, এই লেগ স্পেস সিটে আপনি সামনে অনেক জায়গা থাকে। আমার বাচ্চার একটি কিডস দিয়েছে, সেই কিডসের মধ্যে একটি খেলনা ছিল, 2টা খেলনা ছিল, টাওয়েল ছিল এবং বাচ্চাদের দেখতে পাচ্ছেন একটি বুক আছে, এই বুকটা দিয়েছিল, রং পেন্সিল দিয়েছিল, অনেক ধরনের আইটেম দিয়ে থাকে তারা। ছোট বাচ্চা থাকলে, আমার ছোট বাচ্চাটা অলরেডি ঘুম, অনেক ক্লান্ত, বুঝতেই পারছেন। বাংলাদেশের মধ্যে একবার জার্নি প্রায় 8-10 ঘন্টার মতো, তারপরে আবার প্রায় 23-24 ঘন্টার মতো জার্নি ঢাকা থেকে নিউ ইয়র্ক, তো বিশাল একটি জার্নি। আমাদের এরকম একটি কিডস ব্যাগ দিয়েছে, প্রত্যেকের একটি করে। এর মধ্যে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেওয়া আছে, এতে যখন ঘুমানোর জন্যে যখন ইচ্ছা করবে তখন এটা আপনি চোখের উপরে দিলে আপনার যে লাইটটা আছে সেই লাইটটা চোখে আসবে না, আপনি নিঃসন্দেহে খুব আরামে ঘুমিয়ে পড়তে পারবেন। তারপরে ছিল একটি সক্স, টুথব্রাশ, পেস্ট। এই তো, যেহেতু এখন কোভিড নেই সেহেতু এখন ওই ধরনের কোনো আইটেম আর দেয় না। হ্যান্ড গ্লাভস, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার, এই ধরনের কোনো কিছুই এখন আর তারা দেয় না, যেহেতু এখন কোভিড শেষ। তো আমাদের প্লেন অলরেডি ধীরে ধীরে রান করা শুরু করেছে। রান করতে করতে আবার থেমে গেল। এইভাবে আস্তে আস্তে ছেড়ে চলে যাবে, অলরেডি রান শুরু করে দিয়েছে। আমরা এখন দুবাই এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদের একটি কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমরা আমিরাত এয়ারলাইন্সের টিকিট করেছিলাম। আমরা এখন আমিরাত এয়ারলাইন্সের প্লেনে, বাংলাদেশ থেকেও আমিরাত এয়ারলাইন্সের প্লেনে ছিলাম, আর দুবাই থেকে নিউ ইয়র্কের যে প্লেন সেটাও আমিরাত এয়ারলাইন্সের। আমরা যেটা করেছিলাম আমিরাত এয়ারলাইন্সের দুবাই থেকে নিউ ইয়র্কের, আমিরাত এয়ারলাইন্সের সব থেকে বড় এবং বিশ্বের সব থেকে বড় যে প্লেন সেটা, সেই প্লেনটি মডেল নাম্বার হচ্ছে A380। আপনারা যারা আমিরাত এয়ারলাইন্সে আসার প্ল্যান করেছেন তারা অবশ্যই সার্চ দিয়ে দেখবেন যে বাংলাদেশ থেকে সাধারণত A380 প্লেনটা আসে না। এটা দুবাই থেকে নিউ ইয়র্কে এবং দুবাই থেকে আরও অন্যান্য জায়গায় যায়, বড় বড় রাষ্ট্রগুলোতে, যেখানে অনেক প্যাসেঞ্জার থাকে এবং তার ভাড়াটাও একটু বেশি হয়। তো এই প্লেনটা মূলত 2 তলা এবং উপরতলাতে ফার্স্ট ক্লাস থাকে। যে উপরতলাতে আপনাকে কখনোই যেতে দেবে না, ওখানে সিকিউরিটি থাকে এবং ওই জায়গাটি প্রোটেক্টেড।
তো আমি প্লেনের মধ্যে এগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব, আপনারা সঙ্গেই থাকুন। আমাদের প্লেন অলরেডি ছেড়ে দিয়েছে এবং অলরেডি টেক আপের উদ্দেশ্যে প্রিপারেশন নিচ্ছে। তো অলরেডি আমরা উপরে উঠে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য প্লেনগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং নিচের যে সৌন্দর্য, সে বাড়িঘরের লাইট, সেইগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যারা টিকিট করবেন তারা অবশ্যই অ্যাপসের মাধ্যমে টিকিট করবেন। আমি এর আগের একটি ভিডিওতেও অবশ্য বলে রেখেছিলাম। আবার যারা এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জেনে রাখেন যে আপনার মোবাইলে বা ল্যাপটপ কম্পিউটারে একটি অ্যাপস ডাউনলোড করবেন। আমিরাত এয়ারলাইন্সের যে অফিসিয়াল অ্যাপসটি আছে লাল রঙের, সেটা ডাউনলোড করে আপনার ইমেল অ্যাড্রেস এবং যেই অ্যাড্রেসগুলো চাই বা যে ডকুমেন্ট চাই সেইগুলো দিয়ে একটি সঠিকভাবে ক্রিয়েট করবেন অ্যাপসটি। তারপরে আপনি ওই অ্যাপসের মাধ্যমে আপনি সার্চ দিতে পারবেন যে আপনি কোথা থেকে কোথা যাবেন। সেইটা সার্চ দিলে ওরা আপনার কত ভাড়া সেইগুলো সব দিক নির্দেশনা দিয়ে দেবে এবং সবগুলোই বলবে। তো এই জন্যে আপনারা অ্যাপস থেকে টিকিট করবেন। আপনারা ওয়েবসাইটে যে বাংলাদেশের এমিরেটসের যে অফিস আছে সেই অফিসের নাম্বারটাও পেয়ে যাবেন যদি অ্যাপসে সার্চ দেন, বা আপনি ফেসবুকেও পেয়ে যাবেন। আপনি ওখানে ফোন দিয়ে জেনে দেখেন যে ঢাকা টু নিউ ইয়র্ক প্লেন ভাড়া কত। সেটাই 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে বা আপনি 1 মাস 2 মাস পরে যখনই যান না কেন, সেইটি সার্চ দিয়ে আপনি দেখবেন এবং ওদের কাছে ফোন করে জানবেন। এ কথায় পরে আসছি, এর মধ্যে আমাদের খাবার চলে এসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি দুবাই এয়ারপোর্টে যে মিল, সেটা এখানে অনেক খাবার দেওয়া থাকে, বিভিন্ন ধরনের খাবার দেওয়া থাকে এবং প্রত্যেকটা খাবারই সুস্বাদু। আমি অনেকে শুনেছি যে খাবার খুব ভালো হয় না, তবে আমিরাত এয়ারলাইন্সের খাবারটা অনেক ভালো হয়, যেটা আমার ভালো লেগেছে বা আমাদের সবারই ভালো লেগেছে। ইতিমধ্যে আমি ওয়াশরুমে চলে এসেছি। প্লেনের ওয়াশরুম কেমন হয়, একটু ছোট হলেও এর মধ্যে সব কিছু আছে এবং সব কিছুই পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে সব কিছুই আছে আপনার। তবে আরেকটা যেটা, সেটা বলে রাখি, এর মধ্যে যে আপনি যখন বাথরুম করবেন সেই বাথরুমে আপনি পানি পাবেন না। যাই হোক, ওটা পরে আসছি। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা যে ফার্স্ট ক্লাসের সিঁড়ি, অর্থাৎ 2 তলা, যেহেতু প্লেনটা সেই উপরে ওঠার জন্য ওই সিঁড়িটা। যেহেতু রাত, সেহেতু এখন এরা সব লাইট বন্ধ করে দিয়েছে এবং অনেকে যার যার মনিটরে যার যার পছন্দ মতো মুভি দেখছে, গান শুনছে, কেউ বা ঘুমাচ্ছে। আর উপরের দিকে হালকা নীল আকাশের মতো লাইট জ্বালিয়ে রেখেছে, কখনো বা তারাও দেয়া থাকে, মনে হয় যেন তারা জ্বলে আসে। আমাদের ওই মিলটা দেওয়ার পরে সকাল হয়ে আসছে। সকালের দিকে আমাদের স্ন্যাক্স দিয়েছে, জাস্ট সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই চা, কফি এবং একটি করে পিৎজা প্রত্যেকের হাতে দিয়ে গিয়েছে। তো বাইরের সৌন্দর্য আমরা দেখতেছি যে সূর্য উঠতেছে আর নিচের যে অংশটা কেবল ভোর হচ্ছে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো একটা সমুদ্র, কিন্তু আস্তে আস্তে যখন আরও সকাল হচ্ছে তখন আমরা বুঝতে পারলাম না, আমরা মেঘের উপর দিয়ে আসি, নিচে ওইটা মেঘ। তো খুবই সুন্দর একটা দৃশ্য ছিল। আমরা যেহেতু অনেকটা প্রায় 16 ঘন্টার মতো টানা জার্নি, তো দাঁড়ায় থাকা মুশকিল, দাঁড়ানো তো যায় না খুব বেশি। তারপরেও আমরা মাঝে মধ্যে আমাদের সিট ছেড়ে আমরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। আর কত সময় বসে থাকা যায়। আবার ছোট বাচ্চাটা, যেহেতু আমাদের লেগ স্পেস সিট দিয়েছে, ছোট বাচ্চা 2 বছরের নিচে থাকলে
লেগ স্পেস সিট থাকে এবং সামনে দোলনা সেট করা থাকে। সেই দোলনার মধ্যে বাচ্চারা ঘুমায় গেলে ওই দোলনার মধ্যে তাদের শোয়াই দেয়। আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন, এটি প্লেনের মধ্যেই প্লেন কর্তৃপক্ষ থেকে একটি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ওদের যাদের ভালো লাগে তাদের পিকচার তোলে এবং সঙ্গে সঙ্গে এটা প্রিন্ট করে এইভাবে খামের মধ্যে দিয়ে দেয়। তা আমাদের ফ্যামিলি দেখে তারা একটা ফ্যামিলি পিকচার আমাদের তুলে দিল। আবার আপনি যদি মনে করেন যে আপনি ছবি তুলছেন না, আপনি চাচ্ছেন যে আপনাদের ছবিটা তুলুক, ওটাতে রিকোয়েস্ট করলে ওরা ছবিটা তুলে দেয়। এটা মূলত ঠিক নামার আগ মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা নিউ ইয়র্কে কাছাকাছি পৌঁছে গেছি। নিচ থেকে সব কিছুই ছোটো ছোটো দেখা যাচ্ছে, তার মানে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেনটি ল্যান্ড করবে। যেটা বলে রাখি, নামার সঙ্গে সঙ্গেই খুব বেশি দূরে হেঁটে যেতে হয় না। প্লেন থেকে নামার 2-3 মিনিট হাঁটার পরেই ইমিগ্রেশনের লাইন চলে আসে। আপনারা যেটা করবেন সেটা যত দ্রুত পারেন ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে পড়বেন। বিশাল বড় ইমিগ্রেশন লাইন হয়, সারা পৃথিবী থেকে মানুষ আসে এবং একই জায়গায় ইমিগ্রেশন হয়। আপনি যদি প্রথম আসেন তাহলে আপনি ওই প্রচুর মানুষের মধ্যে পড়বেন, এবং যেহেতু আপনি প্রথম, সেহেতু আপনার গ্রিন কার্ড এখনও হয়নি, সেহেতু আপনি নিউ পার্সন হিসাবে আমেরিকাতে ঢুকছেন, তাই আপনার ওই বড় লাইনের মধ্যেই যেতে হবে। আমেরিকান পাসপোর্টধারী এবং আমেরিকান বৈধ যারা নাগরিক আছে, অর্থাৎ যারা গ্রিন কার্ডধারী, তাদের জন্য আলাদা একটি লাইন আছে, যে লাইনে খুবই কম মানুষ হয় এবং খুব দ্রুত তাদের ইমিগ্রেশন হয়ে ভিতরে ঢুকে যায়। তো আমরা যারা দ্বিতীয়বার আসব, অর্থাৎ প্রথমবার এসে গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে যাব এবং বাংলাদেশ থেকে বেড়ায়ে যখন আবার আমেরিকায় ঢুকবো, তখন আমরা ওই লাইনে প্রবেশ করতে পারবো আমাদের গ্রিন কার্ড দিয়ে। তখন আমরা খুব দ্রুত ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে যেতে পারবো। কিন্তু প্রথম অবস্থায় আপনাকে ওই বিশাল বড় লাইনে দাঁড়াতে হবে। তো আমরা যখন লাইনে দাঁড়াই তখন দেখি প্রায় 300-400 মতো লোক। তার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাদের পিছনে না হলে আরও 1000 লোক দাঁড়িয়ে গেল। একটা সমস্যা যেটা, সেটা আমাদের দেশে এই সমস্যাটা নেই। বাচ্চা থাকলে আমাদের প্রায়োরিটি আগে ছিল, আমাদের আগে ইমিগ্রেশন হয়ে গিয়েছিল। কিন্তু এখানে বাচ্চা থাকলেও কোনো ইমিগ্রেশন আগে হয় না, আপনাকে সঙ্গে থাকতেই হবে, সিরিয়ালেই থাকতে হবে। তাই যাদের ছোট বাচ্চা আছে তারা প্লেনের মধ্যে থেকে অবশ্যই ছোট বাচ্চার জন্য খাবার, যারা দুধ পান করে তাদের অবশ্যই ফিডারে দুধ রেডি করে আপনারা লাইনে দাঁড়াবেন, তা না হলে অনেক বিপদে পড়ে যাবেন। যাই হোক, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, আমরা অলরেডি বাইরে চলে এসেছি, আমাদের রিলেটিভ চলে আসছে আমাদের নেওয়ার জন্যে। তা আমরা বাইরে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আসি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইমিগ্রেশনের সময় তো আর ভিডিও করা যায় না, তাই ওই সময় আমরা ভিডিও করতে পারিনি। এবং ইমিগ্রেশনের পরে যখন আমরা লাগেজ কালেক্ট করি সেটাও ভিডিও করতে পারিনি, তার কারণ ওই সময় অনেকটাই ব্যস্ত ছিলাম। যাই হোক, এমন কোনো কিছু নিয়ে আসবেন না, বিশেষ করে কাঁচা খাবার, কাঁচা সবজি, এই ধরনের জিনিস নিয়ে আসলে এয়ারপোর্টে আপনাদের আটকাবে এবং প্রত্যেকটা লাগেজ চেক করবে। আমি যতদূর জানি আপনি টেরও পাবেন না, কম্পিউটারে আপনার পাসপোর্টে একটি সিল হয়ে যাবে, কম্পিউটারে সিল হবে, পাসপোর্টে সিল হবে না। পরবর্তীতে যখনই আপনি আবার আমেরিকাতে ঢুকবেন তখন আপনার প্রত্যেকটা ব্যাগ চেক করা হবে। আমাদের ভাগ্য খুব ভালো ছিল, ওই জায়গায় যে কাস্টমস অফিসার ছিল উনি বাঙালি ছিল। উনি বাংলায় প্রশ্ন করলো যে আপনাদের কাছে কি কোনো খাবার, কোনো মশলা বা কোনো কাঁচা সবজি, মাংস এই ধরনের কিছু আছে কি না। আর আমরা বললাম না, আমাদের কাছে এই ধরনের কোনো কিছু নেই। উনি 10 সেকেন্ড মতো চুপ করে থেকে আমাদের ব্যাগ, লাগেজ কোনো কিছু চেক না করে বলল যে ঠিক আছে যান। আমাদের ভাগ্যটা হয়তো খুবই ভালো ছিল, তাই আমরা কোনো রকম হ্যারেস ছাড়াই আমরা পার পেয়ে গিয়েছিলাম। তো আমি আশা করি আপনাদেরও ভাগ্যটা ভালো হোক, আপনারাও কোনো হ্যারেস ছাড়া পার হয়ে চলে আসেন। এতগুলো লাগেজ যদি চেক করা শুরু করতো এবং একটা লাগেজের মধ্যে যদি তাদের কোনো সন্দেহমূলক কিছু পেতো, তাহলে আমাদের 3-4 জনার 3-4-12টি লাগেজ খোলার পরে ওনারা তো আর সেট করে দিত না, সেইগুলো সেট করা অনেক কষ্টের বিষয়। জামা কাপড় আলো ঝালো করে দিলে সেইগুলো আবার প্যাকিং করা অনেক মুশকিল। তো যাই হোক, এই হ্যারেস থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, আমাদের কোনো সমস্যা হয়নি। তো আমরা এখন আমার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হব, যেহেতু সে আমাদের
অ্যাপ্লাই করেছিল, ফার্স্টে আমরা তাদের বাসায় উঠব, সেই উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, আর এই F4 রিলেটেড এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন আপনাদের আরও কিছু জানার থাকলে। তো আমি পরবর্তী ভিডিওতে আবার চলে আসব। আমার কাছে একজন প্রশ্ন করেছিল, ভাই বাচ্চাদের যে সুবিধা সেই সুবিধার একটি ভিডিও দিবেন। অবশ্যই আমি দিব। আপনারা আমার ভিডিও অপেক্ষায় থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।